ওয়েলকাম টু হুমায়রাস স্টোরি। অনেক ইন্টারেস্টিং এবং রোমান্টিক একটা ড্রামা নিয়ে চলে এসেছি, যেখানে মেয়েটি তার কলেজের ফি ভরার জন্য আমাদের মাফিয়া হিরোর সিক্রেট লাভার হয়ে থাকে। মেয়েটি তার গ্র্যাজুয়েশন শেষ হলে তাকে ছাড়ার চেষ্টা করে, কিন্তু আমাদের হিরো তার প্রতি একেবারে আসক্ত ছিল। তাহলে চলো আর দেরি না করে ড্রামাটা শুরু করা যাক। ড্রামার শুরুতে আমাদের গল্পের নায়িকা জিং এবং আমাদের গল্পের হিরো ইয়ানকে দেখানো হয়। তারা দুজনেই তো সেই জায়গায় রোমান্স করছিল। জিং আমাদেরকে বলছিল, আমার কলেজের টিউশন ফি ভরার জন্য আমি 3 বছর ধরে মিস্টার ইয়ানের সাথে সিক্রেট রিলেশনশিপে আছি, কিন্তু আমি এখন অনেক বেশি বোর ফিল করছি। মিস্টার ইয়ান তো সেই জায়গায় তাকে আন্ডারেস করার চেষ্টা করে, কিন্তু সে তাকে থামায় আর বলে, আমার এখন এই সব কিছু করতে একদম ইচ্ছা করে না, আমি এখন সব কিছু শেষ করতে চাই। ইয়ান তাকে বলে, তুমি এসব কি বলছো? তোমার যদি আরও টাকার প্রয়োজন পড়ে তুমি আমাকে বলতে পারো, আমি তোমাকে টাকা দেওয়ার জন্য রাজি আছি। জিং তাকে বলতে শুরু করে, আমার এখন আপনার টাকার আর কোনো প্রয়োজন নেই, আমি অলরেডি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ফেলেছি, আর অনেক বড় একটা কোম্পানিতে আমি চাকরি পেয়েছি, তাই আমি এখন এই সম্পর্ক শেষ করতে চাই। মিস্টার ইয়ান তো বলতে শুরু করে, মজা করা বন্ধ করো, আমি তোমাকে এত সহজে যেতে দিব না। এ কথা বলে সে তাকে সেই জায়গায় কিস করতে শুরু করে, কিন্তু জিং তো সেই জায়গায় তাকে কামড় বসিয়ে দেয় আর বলে, আমি তো বলছি আমি এরকম আর কোনো কিছুই করতে পারবো না, আর এখন তো আমার তোমার টাকারও কোনো প্রয়োজন নেই, কিন্তু তারপরেও 3 বছর ধরে আপনি আমার জন্য যা করেছেন তা আমি কখনোই ভুলবো না। জিং তারপর তার ব্যাগ নিয়ে সেখান থেকে চলে যায়, কিন্তু মিস্টার ইয়ান তো অনেক বেশি আপসেট ছিল, আর সে বসে স্মোক করতে শুরু করে। অ্যাসিস্ট্যান্ট এসে বলে, বস, মিস জিয়াং তো তার পাসপোর্ট নিয়ে চলে গেছে। ইয়ান বলে, আমি জানি, কিন্তু আমি এত সহজে তাকে যেতে দিব না। তারপরে সিনে জিং তার নতুন কোম্পানিতে এসেছিল, সব কলিগেরা তার সাথে অনেক ভালো ব্যবহার করে, আর জিয়াংও তো সেই জায়গায় তাদের ব্যবহারে অনেক বেশি হ্যাপি ছিল। কিন্তু তখন তো সেই জায়গায় তার ইয়ানের কথা মনে পড়ে, 3 বছর ধরে সে কিভাবে ইয়ানের কত বেশি কাছাকাছি ছিল, আর ইয়ান তার কলেজের ফি পে করার কারণে সে পড়াশোনা করতে পেরেছিল। জিয়াং তো ভাবতে শুরু করে, এবার আমি নিজের পায়ে দাঁড়াবো, আর অনেক মনোযোগ দিয়ে কাজ করব, আর আমি অনেক টাকা ইনকাম করব। তারপর সে তার মায়ের ছবি দেখছিল আর ভাবছিল, মা তুমি একদমই টেনশন করো না, খুব শীঘ্রই আমি টাকা জমা করে তোমার চিকিৎসা করাবো। তখনই জিংয়ের কাছে তার বান্ধবী চলে আসে আর বলে, কোম্পানিতে একজন নতুন ইনভেস্টর এসেছে, সে কিনা অনেক বেশি হ্যান্ডসাম, তুমি যদি তাকে পটাতে পারো তোমার জীবন তো সেট হয়ে যাবে। এখন চলো, ডাইরেক্টর আমাদেরকে অফিসে ডেকেছে। তারপর জিং যখন অফিসে যায়, সে তো মিস্টার ইয়ানকে দেখে অনেক বেশি অবাক হয়, আর সে ভাবছিল মিস্টার ইয়ান এখানে কি করছে। জিংকে তার বান্ধবী সু জিজ্ঞেস করে, তুমি কি মিস্টার ইয়ানকে আগে থেকেই চিনো? জিং তাকে বলে, না একদমই না, আজকে আমি তাকে প্রথম দেখছি। মিস্টার ইয়ান তো তখন দাঁড়িয়ে যায় আর বলে, তুমি কি সত্যি আজকে আমাকে প্রথমবার দেখছো? মনে করে দেখো, আমাদের আগেও কোথাও দেখা হয়েছিল। সিং তখন ভাবছিল, ম্যানেজার যদি জানতে পারে আমি আর মিস্টার ইয়ান আগে গোপন সম্পর্কে ছিলাম, তাহলে সে তো আমাকে ফায়ারি করে দিবে। ম্যানেজার তখন বলতে শুরু করে, যদি তুমি আগে থেকেই মিস্টার ইয়ানকে চিনো তাহলে মিথ্যা কথা কেন বলছো? সিং তখন বলে, হ্যাঁ মনে পড়েছে, আসলে এটা কার অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে আমাদের দেখা হয়েছিল, কিন্তু আমি এত জলদিতে ছিলাম আমি ভুলেই গেছি, তাই সে ঘটনার কথা আমার মনেই ছিল না। ম্যানেজার বলে, আচ্ছা কোনো ব্যাপার না। তারপর তারা মিটিং শুরু করে দিয়েছিল, শুধু সবাইকে প্রজেক্টের ব্যাপারে বলছিল। তখন মিস্টার ইয়ান চিংয়ের পা টাচ করছিল, চিং তো অনেক বেশি বিরক্ত বোধ করে, আর সে হঠাৎ করে দাঁড়িয়ে পড়ে। এ কারণে সবাই তাকে মনোযোগ দিয়ে দেখতে শুরু করে। ম্যানেজার তাকে জিজ্ঞেস করে, কি হয়েছে, তুমি কি ঠিক আছো? তখন সে ওয়াশরুমের বাহানা দিয়ে সেখান থেকে চলে যায়। চিং তারপর ওয়াশরুমে ছিল আর ভাবছিল, মিস্টার ইয়ান কেন এই জায়গায় চলে এসেছে, কেউ যদি আমাদের সম্পর্কের ব্যাপারে জানতে পেরে যায় তাহলে অনেক বড় সমস্যা হয়ে যাবে, আমার তার কাছ থেকে দূরত্ব বজায় রাখতে হবে। তখন তো মিস্টার ইয়ান তার কাছেই চলে এসেছিল, তাকে দেখার পর চিং তো অনেক ভয় পেয়ে যায়, আর সে মিস্টার ইয়ানকে বলে, এটা তো মেয়েদের ওয়াশরুম, আপনি এখানে কি করছেন? ইয়ান তাকে বলে, আমি তো এখানে তোমার জন্য এসেছি, তুমি এত শকড কেন হচ্ছ? আজকে তো এটা আমাদের প্রথম দেখা না। জিং তাকে কিছু বলতেই যাবে, তখন সে ওয়াশরুমে আরেকটা মেয়ে চলে আসে, তাই সে তার মুখ চেপে ধরে, আর সে তাকে নিয়ে লুকিয়ে পড়েছিল যাতে কেউ তাদেরকে দেখতে না পারে। শুধু অনেক চিন্তায় ছিল আর ভাবছিল, কেউ যদি মিস্টার ইয়ানকে আমার সাথে দেখে ফেলে তাহলে আমার ক্যারিয়ার তো শুরু হওয়ার আগেই শেষ হয়ে যাবে। ইয়ান তো ভেতরে জিংকে জিজ্ঞেস করে, তুমি সবার সামনে এরকম কেন বললে, তুমি আমাকে চিনো না? জিং তাকে বলে, এখন থেকে আমি আপনাকে চিনি না, আপনি আমার জন্য এখন অচেনা কেউ, তাই আমাকে একা ছেড়ে দিন। তখন তো ইয়ান তাকে কিস করতে শুরু করে, আর জিং তাকে বাইট করে দেয়, আর সে ইয়ানকে বলতে শুরু করে, আমাদের মধ্যে যা কিছু ছিল তা শেষ হয়ে গেছে, তাই তুমি এখন আমাকে ভুলে যাও। ইয়ান তাকে বলে, তোমাকে ভোলা আমার জন্য এতটা সোজা না। ইয়ান তার পকেট থেকে আংটি বের করে তাকে প্রপোজ করতে চাচ্ছিল।
কিন্তু জিং তখন তার হাতে আংটি দেখায় আর বলে আমার এঙ্গেজমেন্ট হয়ে গেছে আর আমি সেই ছেলেকেই ভালোবাসি আর সে তো বাইরে আমার জন্য অপেক্ষা করছে। ইয়ান তো এ কথা শুনে অনেক বেশি আপসেট হয়ে যায়, কিন্তু জিং সেখান থেকে চলে যায়। বাইরে জিং এর ফিয়ন্সে লি তার জন্য অপেক্ষা করছিল। লি সেই জায়গায় জিংকে জিজ্ঞেস করে তুমি কি আজকে আমার সাথে ডিনারে যাবে? জিং একটু ভেবে চিনতে তাকে হ্যাঁ বলে দেয়। তখন তো মিস্টার ইয়ান গাড়ি চালাতে চালাতে সেই দিকেই আসে আর একেবারে লির সামনে এসে তারপর ব্রেক মারে। লি তো অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল। লি তো গাড়ির বাইরে থেকে বলতে শুরু করে যদি তুমি গাড়ি চালাতে না পারো তাহলে কেন গাড়ি চালাও? মিস্টার ইয়ান তাকে সরি বলে, কিন্তু তাকে দেখার পর তো জিং অনেক বেশি ভয় পেয়ে যায় আর ভাবছিল সে আমার পিছু কবে ছাড়বে। লি তো বলতে শুরু করে তুমি আমার গাড়ি খারাপ করে দিয়েছ, এখন এর ক্ষতিপূরণ কে দিবে? ইয়ান বলে তোমার বাড়ির অ্যাড্রেস আমাকে দিয়ে দাও, আমি তোমাকে টাকা পাঠিয়ে দিব। চিংলিকে বলতে শুরু করে যেতে দাও, একটুই তো ড্যামেজ হয়েছে, আমরা ইন্স্যুরেন্স করে নিব। লি তাকে বলে তুমি কি এই ব্যক্তিকে চিনো? চিং তাকে নিষেধ করতে চাইছিল, কিন্তু তার আগে ইয়ান বলে হ্যাঁ আমরা একে অপরকে খুব ভালোভাবেই চিনি। ইয়ান তাকে আর কিছু বলতেই যাবে, জিং আগেই বলে সে আমাদের কোম্পানির নতুন ইনভেস্টর আর কালকেই আমাদের দেখা হয়েছিল। লি তখন তাকে সরি বলে আর কফির জন্য ইনভাইট করে। জিং তো বলতে শুরু করে সে অনেক বিজি একজন ব্যক্তি, সে আমাদের সাথে জয়েন করতে পারবে না আর সে লিকে নিয়ে চলে যায়। ইয়ানকে তার অ্যাসিস্ট্যান্ট বলতে শুরু করে জিং তো চায় না আসার পর আপনাকে পাত্তাই দিচ্ছে না, মিস জিং তো আসলে অনেক বেশি স্বার্থপর, আমার তো মনে হয় আপনার তাকে ছেড়ে দেওয়া উচিত, আপনি তো একটার পর একটা মেয়ে পেয়ে যাবেন। ইয়ান রেগে তার অ্যাসিস্ট্যান্টকে বলে কিন্তু আমি তো শুধুমাত্র জিংকেই চাই, যে কোনো মূল্যে আমি তাকে হারাতে পারবো না। ফ্ল্যাশব্যাক থেকে আমরা জানতে পারি একবার জিং ইয়ানের জীবন বাঁচিয়েছিল আর সেদিন থেকে সে তাকে পছন্দ করত। তারপরে সিনে জিং লিয়ের সাথে কথা বলতে বলতে বাড়িতে আসে আর সে যখনই তার বাড়ির মধ্যে প্রবেশ করে সে মিস্টার ইয়ানকে দেখতে পায়। জিং তো অবাক হয়ে যায়, কিন্তু ইয়ান তার কাছে এসে তাকে কিস করতে শুরু করে। জিং তো সেই জায়গায় অনেক বেশি রেগে যায় এবং তাকে অনেক জোরে থাপ্পড় মারে আর সে আওয়াজও তো লি তার ফোনের মাধ্যমে শুনে নিয়েছিল। আর সে তো জিংকে জিজ্ঞেস করে তুমি কি ঠিক আছো, শব্দটা কি সেরেছিল? ইয়ান তো জিংকে বলতে শুরু করে যদি লি আমাদের ব্যাপারে জানতে পারে তারপরেও কি সে তোমাকে বিয়ে করবে? জিং তার কথা শুনে অনেক বেশি টেনশনে পড়ে যায়। ইয়ান ফোনে কিছু বলতেই যাবে, কিন্তু জিং কল কেটে দেয়। জিং তো ইয়ানকে জিজ্ঞেস করে আপনার কি সমস্যা? 3 বছর ধরে আপনি আমার কাছ থেকে যা চেয়েছেন আমি আপনাকে সবকিছুই দিয়েছি, যা করতে বলেছেন সবকিছু আমি করেছি, কিন্তু এখন কেন আপনি আমাকে একা ছাড়ছেন না? আপনার আমার কাছ থেকে কি চাই? ইয়ান তাকে বলে আমি চাই তুমি আমার কাছে ফিরে আসো, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তখন জিং তাকে বলে আমাদের 3 বছরের কন্ট্রাক্ট ছিল যেটা কিনা কমপ্লিট হয়ে গেছে, আপনি আমার জন্য যা করেছেন সেই জন্য 3 বছর ধরে আমি আপনাকে সার্ভিস দিয়েছি, তাই আপনি এখন আমার কাছ থেকে আর কোনো আশা রাখবেন না। আমি এখন আমার জীবনে এগিয়ে যেতে চাই, অনেক কষ্ট করে আমি এরকম একজন ছেলে পেয়েছি যে আমাকে ভালোবাসে, আপনার কারণে আমি তাকে হারাতে চাই না। কিন্তু মিস্টার ইয়ান তো তার কোনো কথাই শুনতে চাইছিল না আর সে জিংকে বলে তুমি আমাকে এরকম ভাবে ছাড়তে পারো না। জিং তখন বলে আচ্ছা ঠিক আছে, আমি শেষবারের মতো আপনার সাথে ঘনিষ্ঠ হওয়ার জন্য রাজি, কিন্তু তারপর থেকে আপনি আমার পিছু একদমই ছেড়ে দিবেন। আর সে তার শার্ট খুলতে শুরু করে, ইয়ান তাকে কিস করে আর বলে এটা কখনোই শেষবার হবে না, আমি কখনোই তোমাকে আমার থেকে দূরে যেতে দিব না। আর সে আবারও তাকে কিস করতে শুরু করে। জিং তাকে দূরে সরায় আর বলে আপনি কেন আমাকে ছাড়তে চাইছেন না? ইয়ান তাকে বলে আমার দ্বারা এটা সম্ভবই না, আমি তোমার থেকে দূরে থাকতেই পারবো না। আর সে তাকে আবারও কিস করেছিল, তখনই বাইরে থেকে কেউ দরজা নক করছিল। বাইরে আমাদের লিকে দেখানো হয় হঠাৎ করে জিং তার ফোন কেটে দিয়েছিল, তাই সে চেক করার জন্য এসেছে সে ঠিক আছে কিনা, কিন্তু ভেতরে তো ইয়ান তার সাথে রোমান্স করছিল আর বলছিল যদি লিয়া আমাদেরকে এরকম অবস্থায় দেখে ফেলে তাহলে কি হবে। আর সে তো দরজা খুলছিল, কিন্তু জিং তাকে থামিয়ে দেয় আর সে ভেতর থেকে লিকে বলে আমাদের কালকে দেখা হবে, আজকে আমি অনেক বেশি ক্লান্ত হয়ে গেছি। লি তখন সেখান থেকে চলেই যাবে, জিং তাকে আই লাভ ইউ বলে আর সে তাকে আই লাভ ইউ টু বলে। একথা শোনার পর তো মিস্টার ইয়ান রেগে একেবারে আগুন হয়ে যায় আর সে জিংকে বিছানায় নিয়ে যায় এবং তার হাত বেঁধে ফেলে। জিং তো ইয়ানকে বলতে শুরু করে যদিও তুমি আমার সাথে ফিজিক্যাল হতে পারো, কিন্তু আমার হৃদয়ে কখনোই জায়গা করতে পারবে না। ইয়ান তো সেই জায়গায় অনেক বেশি রেগে যায় এবং তাকে জোরপূর্বক কিস করতে শুরু করে আর সে জিংয়ের সাথে সেই জায়গায় নাইট স্পেন্ড করে। তারপরের দিন ইয়ান তাকে বলে তুমি লিয়ের সাথে এঙ্গেজমেন্ট ভেঙে দাও, আমি তোমাকে লিয়ের থেকেও বেশি ভালো রাখবো, আমি তোমাকে সেই সব কিছু দিব যেটা সে কখনোই তোমাকে দিতে পারবে না। জিং তাকে বলে যদিও আপনার কাছে অনেক টাকা পয়সা আছে, কিন্তু টাকা দিয়ে আপনি আমার ফিলিংসগুলো কিনতে পারবেন না। ইয়ান তাকে বলে যদি তুমি তোমার মায়ের চিকিৎসা করাতে চাও তাহলে তোমার আমার সাথেই থাকতে হবে। জিং তাকে বলে তোমার কথার মানে কি? ইয়ান বলে আমি জানি তোমার মায়ের অবস্থা খুব বেশি খারাপ,
আমি এরকম অনেক বড় একজন ডাক্তারকে চিনি যে কিনা তোমার মায়ের চিকিৎসা করতে পারে, কিন্তু তার পরিবর্তে তোমার আমার সব কথাই শুনতে হবে। জিং তো ইমোশনাল হয়ে বলতে শুরু করে, তুমি অনেক বেশি খারাপ। তারপর লি তো জিং এর পছন্দের প্রেস্টিজ নিয়ে তার কাছে চলে এসেছিল। জিং তো অনেক বেশি হ্যাপি হয়ে যায় আর বলে, তুমি আমার অনেক বেশি পরোয়া করো। যদিও আমাদের দেখা হয়েছে বেশি দিন হয়নি। লি তাকে বলে, আমি নিজের থেকেও তোমাকে বেশি লাইক করি আর তোমার জন্য যে কোনো কিছু করতে পারি। ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পাই লি তার অফিসে ছিল, তখন তার বন্ধু তাকে একটা নিউজ পেপার দেখায় যেখানে একটা আর্টিকেলে লেখা ছিল জিং এর বাবা তার জন্য 5 মিলিয়নের একটা বীমা করেছে। লিকে তার বন্ধু বলছিল, তুমি যদি সে মেয়েকে বিয়ে করতে পারো সে টাকা তো তোমার হয়ে যাবে। এখানে আমরা জানতে পারি সে 5 মিলিয়ন টাকার লোভী সে এত কিছু করছিল, আর যখনই সে টাকা পেয়ে যাবে সে জিংকে ছেড়ে দিবে। তারপর জিং তো লিকে নিয়ে তার মায়ের হসপিটালে চলে যায়। লি সেই জায়গায় এরকম অ্যাক্টিং করে সে তার মায়ের বিল পে করবে, কিন্তু সে আবার বলে সে তার মানি ব্যাগ আনতেই ভুলে গেছে। জিং তাকে বলে, কোনো ব্যাপার না, আমার কাছে টাকা আছে। কাউন্টারে থাকা ছেলেটাও বুঝতে পারে সে সবসময় টাকা দেওয়ার নাটক করে, কিন্তু সে আসলে টাকা দিতে চায় না, আর সে শুধুমাত্র এই সব কিছু দেখানোর জন্যই করে যাতে জিং তাকে ভালোভাবে। জিং তার মায়ের কাছে গেলে তার মা তাকে বলে, তুমি আমার জন্য অনেক বেশি স্ট্রাগল করেছো, কিন্তু এখন আমি তোমাকে খুশি দেখতে চাই, তাই তুমি খুব শীঘ্রই লিকে বিয়ে করে ফেলো। জিং তখন ভাবতে শুরু করে, আমি যদি লিকে বিয়ে করে ফেলি তাহলে ইয়ানের কাছ থেকেও আমি বাঁচতে পারবো, তখন মিস্টার ইয়ান তো তাকে জ্বালাতনও করতে পারবে না। তাই সে লিকে বলে, আমরা এই সপ্তাহেই বিয়ে করে ফেলি। লি তখন কিছু একটা ভাবে এবং তাকে হ্যাঁ বলে দেয়। তারপর জিং যখন বাড়িতে যায় সে মিস্টার ইয়ানকে তার ঘরের ভেতরেই দেখতে পায়। জিং ইয়ানকে দেখে রেখে যায় আর বলে, তুমি এখন এখানে কি করছো, আমার অনুমতি ছাড়া আমার বাড়িতে কেন এসেছো? ইয়ান তাকে অনেক দামি একটা নেকলেস দেখায় আর বলে, আমি তোমাকে এটা দেওয়ার জন্য এসেছি। জিং তো সেটা নেওয়ার জন্য একদমই রাজি ছিল না, কিন্তু মিস্টার ইয়ান বলে, তোমার এটা নিতেই হবে, এটা আমার ভালোবাসার চিহ্ন। জিং তাকে বলে, তাহলে তো এটা আমি আরো আগেই অ্যাকসেপ্ট করব না, কারণ আমি তো অন্য কাউকে লাইক করি। এসব বলে জিং তো চলেই যাচ্ছিল, কিন্তু মিস্টার ইয়ান তাকে ধরে আবারও বেডরুমে নিয়ে যায়। তারপর তারা তো আবারও কাছাকাছি চলে এসেছিল। আসলে জিং এখনো তার ভালোবাসাটা বুঝতে পারছিল না। তারপর ইয়ান যখন ঘুমিয়েছিল জিং আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছিল, আর সে আস্তে আস্তে বলে, এটা আমাদের শেষ রাত, তারপর কখনোই আমাদের আর দেখা হবে না। তারপর আমরা দেখতে পাই জিং এবং লিয়ের বিয়ে ছিল আজকে। তারা দুজনে অনেক সুন্দরভাবে সেজে গুজে আসে। ফাদার এসে তাদের দুজনের কাছে অনুমতি চায়, তখনই সেই জায়গায় ইয়ান চলে আসে আর সে ফাদারকে থামিয়ে দেয়। জিং তো ইয়ানকে দেখে ভয় পেয়ে যায় আর ভাবে সে কিভাবে জানলো আজকে আমার আর লিয়ের বিয়ে। সবাই তো ইয়ানকে দেখে বলা বলি করছিল এই ব্যক্তিটা আবার কে, আর সে কেন ফাদারকে থামালো। তখন সে চার্চের ফাদার বলতে শুরু করে, মিস্টার ইয়ান অনেক বড় একজন ফাদার, তাই আমি তাকে ইনভাইট করেছি, আর সেই আজকে আপনাদের বিয়ে পড়াবে। ইয়ান এসে বাইবেলে তার হাত রাখে আর বলে, তুমি কি সত্যি এই ব্যক্তিকে বিয়ে করতে চাও? এখনো সময় আছে, তুমি আরেকবার ভেবে দেখো। লি তো ভাবতে শুরু করে সে কেন জিংকে এরকম প্রশ্ন করছে, কিন্তু জিং সেখানে বলে, এই বিয়েতে আমার কোনো সমস্যা নেই, আর সে বিয়ের জন্য হ্যাঁ বলে দেয়। মিস্টার ইয়ান তখন বাইবেলকে সরিয়ে দেয়। আশেপাশে সবাই তো কিস বলে চিল্লাতে শুরু করে। লি তো জিংকে কিস করার জন্য সামনে আসছিল, কিন্তু সেই জায়গায় ইয়ানই তাকে তার কাছে করে ফেলে এবং কিস করতে শুরু করে। সবাই তো এই সব কিছু দেখে হতবাক হয়ে যায়। লি তো রেগে একেবারে আগুন হয়ে গিয়েছিল। জিং রেগে সেই জায়গায় মিস্টার ইয়ানকে থাপড় দিতেই যাচ্ছিল, কিন্তু সে তার হাত ধরে ফেলে। তখনই চার্চের ফাদার বলতে শুরু করে, এটা একটা নিয়ম ছিল, ব্রাইড বিয়ে করার আগে ওয়েস্টার্ন ফাদারকে একবার কিস করবে, এটা শুধুমাত্র একটা নিয়ম, তাই তুমি টেনশন নিও না। জিং তো তখন সেই জায়গায় শান্ত হয়, কিন্তু চার্চের ফাদারের নিয়ম শুনে আমার কিন্তু অনেক হাসি পাচ্ছিল। যাই হোক, এটা তো একটা ড্রামা, কোনো কিছুই করার নেই। তারপর চার্চের ফাদার বলতে শুরু করে, তোমরা দুজনে এখন একে অপরকে কিস করে বিয়ে কমপ্লিট করতে পারো। লি তো জিংকে কিস করার জন্য সামনে আসছিল, তখনই সেই জায়গায় একজন লোক চলে আসে আর বলে, চার্চের মধ্যে আগুন লেগে গেছে, তাই তোমরা জীবন বাঁচাতে চাইলে পালাও। সবাই তো সেই জায়গায় পালাতে শুরু করে। লিও তখন সবার সাথে সেই জায়গা থেকে পালিয়ে যায়। তখন তো ইয়ান সেই জায়গায় জিংকে কোলে তুলে নিয়েছিল, আর সে তাকে একটা জায়গায় নিয়ে যায়। জিং তাকে বলে, আপনি কেন আমার সাথে এরকম করছেন? ইয়ান তার কাছে এসে তাকে বলতে শুরু করে, আমি তো বলেছিলাম আমি তোমাকে আমার কাছ থেকে দূরে যেতে দিব না, তুমি ভাবলেও কিভাবে তুমি আমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করবে। তখন তো জিংয়ের ফোনের মধ্যে লিয়ের কল আসছিল। ইয়ান তাকে বলে, তুমি কল রিসিভ করো আর বলো আমি তোমার সাথে ব্রেকআপ করছি। জিং তাকে নিষেধ করে আর বলে, আমি কখনো এই কথা বলবো না। ইয়ান তাকে হুমকি দেয় আর বলে, তুমি যদি এরকম না করো তাহলে আমি লিকে মেরে ফেলবো, আর এই সব কিছুর দোষ তোমার থাকবে।
জিং তো চিন্তায় পড়ে যায় আর ভাবে এই লোকটা আসলেই পাগল, সে যে কোনো কিছু করতে পারে। জিং তাই কল ধরে বলতে শুরু করে, আমি এখন তোমাকে আর বিয়ে করব না, কারণ তুমি আমাকে একা ছেড়ে পালিয়ে গিয়েছিলে। লি তাকে বোঝানোর চেষ্টা করে কিন্তু সে তার কল কেটে দেয়। ইয়ান তারপর জিংকে বলতে শুরু করে, এখন আমাদের মাঝে আর কেউই আসতে পারবে না। আর সে তো জিংকে কিস করতে শুরু করে। জিং তাকে সরায় আর বলে, এখন আমি তোমার আর কোনো কথাই শুনবো না, এখন আমাদের মধ্যে সবকিছু শেষ হয়ে গেছে। ইয়ান তাকে বলে, যদি তুমি তোমার মায়ের চিকিৎসা করাতে চাও তাহলে তোমার আমার কথা শুনতেই হবে, তাই তুমি চুপচাপ আমার কথা শোনো আর আমি যেমন যেমন বলবো সেরকম করো। তারপর তারা আরও একবার একে অপরের অনেক বেশি কাছাকাছি চলে যায়। তারপর জিংয়ের ঘুমিয়ে যাওয়ার পর সে তার অ্যাসিস্ট্যান্টকে কল করে আর বলে, যাই হয়ে যাক না কেন, যত টাকাই খরচ পড়ুক না কেন, এরকম একটা ব্যবস্থা করো যাতে জিংয়ের মা পুরোপুরি সুস্থ হয়ে যায়। অ্যাসিস্ট্যান্ট বলে, বস আপনি চিন্তা করবেন না, আমি ডক্টর সেনের সাথে কথা বলে নিয়েছি, সে অপারেশন করার জন্য রাজি হয়ে গেছে। অন্যদিকে লি তো অনেক টেনশনই ছিল আর ভাবছিল জিং কেন হঠাৎ করে তার সাথে ব্রেকআপ করে নিয়েছে। তখনই তার মা এসে তাকে বকতে শুরু করে আর বলে, এখন আমরা আমাদের ঋণ কিভাবে পরিশোধ করব? তুমি তো বলেছিলে জিংকে বিয়ে করলে তুমি 5 মিলিয়ন টাকা পাবে, তো এখন তুমি কি করবে? লি তো প্যারেশান হয়ে যায়, কিন্তু সে বুঝতে পারে হতে পারে সবকিছু ইয়ান করেছে আর সে হয়তো আগে থেকেই জিংকে চিনে। তাদের মধ্যে নিশ্চয়ই কোনো কিছু চলছে, না হলে হঠাৎ করে কেন সে আমার সাথে ব্রেকআপ করবে? তারপর জিং হসপিটালে যায় এবং ডাক্তারের কাছে তার মায়ের ব্যাপারে জিজ্ঞেস করে। ডাক্তার তাকে বলে, আমরা ডক্টর সেনের সাথে কন্ট্যাক্ট করেছি, সে খুব শীঘ্রই তোমার মায়ের অপারেশন করবে, এই অপারেশন ছাড়া তোমার মা বাঁচতে পারবে না। জিং বলে, এতগুলো টাকা এত কম সময় আমি কিভাবে জোগাড় করব? ডাক্তার বলে, তোমার বিএফ তোমার মায়ের চিকিৎসার জন্য টাকা পে করে দিয়েছে। জিং তো কথা শুনে শকড হয়ে যায় আর ভাবে লি হয়তো পে করেছে। তারপর সে ভাবছিল লির কাছে এত টাকা কোথা থেকে আসলো। তারপর জিং যখন বাইরে আসে সে দেখতে পায় লি ডাক্তারকে তার এটিএম কার্ড দিচ্ছিল আর বলছিল, আমি জিংয়ের নামে বীমা করাতে চাই। কিন্তু জিং তো এর সব কিছু দেখে মনে মনে ভাবছিল লি তাকে না জানিয়ে তার মায়ের চিকিৎসার জন্য ডাক্তারকে টাকা দিচ্ছে। তখন সে রিসেপশনের ডাক্তার এসে তার কানে কানে বলে সে একটা স্ক্যামার, তার কোনো কথা শুনো না। তাই সে ডাক্তার কোনো কথা না শুনে চলে যায়। তখন তো জিং লিয়ের কাছে চলে যায় এবং তাকে জড়িয়ে ধরে। লি তো সেই জায়গায় কোনো কিছুই বুঝতে পারছিল না। জিং তাকে বলে, তুমি আমার জন্য এত কিছু করছো, তারপরেও আমি তোমার অনুভূতিগুলোর দাম দিতে পারছি না। তোমাকে অনেক বেশি ধন্যবাদ আমার মায়ের চিকিৎসার জন্য টাকা পে করার জন্য। লি বুঝতে পারে কোনো ভুল বোঝাবুঝি হয়েছে, কিন্তু সে তাকে ক্লিয়ার করে না। লি বলে, আমি তো তোমার জন্য যে কোনো কিছুই করতে পারি। লি তাকে কিস করার জন্য তার সামনে আগাচ্ছিল। অন্যদিকে ইয়ান এবং তার অ্যাসিস্ট্যান্টও হসপিটালেই ছিল। তারা জিংয়ের মাকে দেখার জন্য এসেছিল। অ্যাসিস্ট্যান্ট ইয়ানকে বলছিল ডক্টর সেনের সাথে কথা হয়েছে, সে খুব শীঘ্রই আসছে অপারেশন করতে আর সে এখন রাস্তায় আছে। ইয়ান আসার পর এসব সিন দেখে সে তো অনেক বেশি রেগে যায়। লি তো জিংকে কিস করতেই পারে না, আবার ইয়ানের ঘুষি খায়। জিং তো ইয়ানকে বলতে শুরু করে, আপনি কেন তাকে মারলেন? ইয়ান বলে, সে তোমাকে টাচ করার সাহস করেছে। লি তো বলতে শুরু করে, এই ব্যক্তির সাথে তোমার কি সমস্যা আর সে কেনই বা এইসব কথাবার্তা বলছে? ইয়ান তো বলতে শুরু করে, তুমি কি তাকে বলনি আমাদের মধ্যে কি ডিল হয়েছিল? জিং তো সে জায়গায় কোনো কিছুই বলে না। সেই জায়গায় লি তো বলতে শুরু করে, সে কোন ব্যাপারে কথা বলছে? তুমি তার সাথে কি বা ডিল করেছ? ইয়ান বলে, জিং কি তোমাকে বলেনি আমাদের মধ্যে কি সম্পর্ক ছিল? ইয়ান তাকে কিছু বলতেই যাবে, তখন জিং বলে, তুমি তার কোনো কথাই মনোযোগ দিও না। লি রেগে বলতে শুরু করে, তোমার ব্যাপারে আমি বেশি কিছু জানি না, কিন্তু আমার ফিয়ন্সের কাছ থেকে তুমি দূরে থাকো। ইয়ান তো হাসতে শুরু করে এবং তার লোকদেরকে বলে, তাকে এখান থেকে বের করো, আমি এই লোকটাকে একদমই দেখতে পারছি না। তখন গার্ডেরা তাকে নিয়ে যায়। জিং তাকে বাঁচানোর জন্য তার পেছনে দৌড়াচ্ছিল, কিন্তু ইয়ান তাকে থামায় এবং ভেতরে নিয়ে যায় আর সে তার সাথে ফ্লার্ট করছিল। জিং তাকে রেগে বলতে শুরু করে, আমি যদি জানতাম তুমি এত বেশি খারাপ তাহলে কখনোই আমি তোমার সাথে আর ডিল করতাম না। ইয়ান তাকে বলে, আমি তোমার জন্য এত সব কিছু করেছি, তারপরেও তুমি এসব কথাবার্তা বলছো। জিং তাকে বলে, তুমি যা কিছু আমার জন্য করেছো তার থেকে বেশি আমি তোমাকে পে করে দিয়েছি, এখন তুমি আমার কাছ থেকে আর কি এক্সপেক্ট করতে চাও? ইয়ান তাকে বলে, তুমি এখনো সম্পূর্ণ সুদ পরিশোধ করতে পারোনি। জিং তাকে বলে, যদি এরকমই হয় তাহলে সব কিছু করতে আমি রাজি আছি। ইয়ান তো জিংকে বলে, তোমার কি মনে হয় আমি শুধুমাত্র ফিজিক্যাল হওয়ার জন্য এই সব কিছু করছি? জিং তাকে বলে, আমি তোমাকে খুব ভালোভাবেই চিনি, তুমি যা চাও আমি তোমাকে তা দিয়ে দিব। আর সে তো সেই জায়গায় তাকে কিস করতে শুরু করে। ইয়ান বলে, আচ্ছা ঠিক আছে, আমিও তোমাকে ছাড়বো না। তারপর তারা দুজনে আবারও কাছাকাছি চলে আসে আর তারা সেই জায়গায় ঘনিষ্ঠ হয়ে যায়। তারপরে দিন ইয়ানকে তার অ্যাসিস্ট্যান্ট কল করে আর বলে, এখন লিকে আমরা কি করব? জিং তার কথা শুনে নেয় আর বলে, তুমি লিকে ছেড়ে দাও। লি আসলে অনেক ভালো একজন মানুষ, তোমার যা চাই আমি তোমাকে দেওয়ার জন্য রাজি আছি, আমি সব কিছু করতে রাজি আছি, কিন্তু তার সাথে কোনো কিছু করো না। ইয়ান তাকে বলে, তার মধ্যে এরকম কি আছে যে কারণে তুমি এত তাড়াতাড়ি তাকে ভালোবেসে ফেললে?
যদিও এত বছর ধরে আমি তোমার সাথে আছি। জিং তাকে বলে তুমি কখনো লিয়ের জায়গা নিতে পারবে না। ইয়ান বলে যদি সে জানতে পারে তুমি 3 বছর ধরে আমার সাথে ঘুমাচ্ছ, সে কি তোমাকে অ্যাকসেপ্ট করবে? জিং তো তাকে কোনো কিছুই বলে না। ইয়ান সেই জায়গায় তাকে কিস করতে শুরু করে। অন্যদিকে আমরা দেখতে পাই লিকে গুন্ডারা অনেক বেশি মারামারি করছিল, কারণ লি তাদের কাছ থেকে অনেক ঋণ নিয়েছে আর সে টাকাগুলো এখনো পরিশোধ করছিল না। লি তাদের কাছে অনুরোধ করে আমাকে 5টা দিন সময় দাও। সিং আর আমার বিয়ে যখন হয়ে যাবে তারপর আমি 5 মিলিয়ন টাকা পাবো। সে টাকাগুলো থেকে তোমাদের টাকা আমি পরিশোধ করে দিব। গুন্ডারা বলে আচ্ছা ঠিক আছে, 5 দিন সময় দিলাম, কিন্তু তখনও যদি কিছু করতে না পারো তাহলে আমাদের আর দোষারোপ করতে পারবে না। অন্যদিকে আমরা জিংয়ের বাবা এবং তার সৎমাকে দেখতে পাই, তারা তো জিংয়ের কাছ থেকে টাকা চাওয়ার জন্য এসেছিল। সৎমা জিংকে বলতে শুরু করে আমরা তো শুনেছি তোমার বিএফ নাকি অনেক বেশি বড় লোক, তাই আমরা এখন তার সাথে দেখা করতে চাই। ফাদার বলে আসলে আমাদের কিছু টাকার প্রয়োজন, তাই আমরা এখানে এসেছি। জিং তো রেগে যায় আর বলে আপনাদের দেওয়ার মতো আমার কাছে কোনো কিছু নেই, আর আমার কাছে যদি টাকা থাকতো তাহলে আমি আপনাদেরকে দিতাম না। এ কথা শুনে তার ফাদার তো রেগে যায় আর সে তাকে থাপ্পড় মারতেই যাবে, ইয়ানি সে তার হাত ধরে ফেলে। আর সে জিংকে জিজ্ঞেস করে এটা কি সে ইউজলেস ব্যক্তি যে কিনা তোমাকে এবং তোমার মাকে একা ছেড়ে দিয়েছিল? জিং তাকে বলে হ্যাঁ সে আমার ফাদার, কিন্তু তাকে ফাদার বলতেও আমার অনেক বেশি ঘৃণা লাগে। ফাদার মিস্টার ইয়ানকে বলতে শুরু করে এর মানে তুমি তার বিএফ। তুমি যদি আমার মেয়েকে বিয়ে করতে চাও তাহলে তোমাকে আমাকে 1 মিলিয়ন টাকা পে করতে হবে। ইয়ান তখন তার গার্ডদেরকে বলে এই ইউজলেস ব্যক্তিকে নিয়ে যাও এবং তাকে শিক্ষা দাও, যাতে পরের বার আর জিংকে প্যারেশান করার কথা তারা চিন্তাও না করে। জিং তো ইয়ানকে ধন্যবাদ জানায়। ইয়ান তাকে বলে তোমার আমাকে ধন্যবাদ জানাতে হবে না, আমি তো এখানে তোমার কারণেই এসেছি। জিং তার কথা শুনে তাকে জিজ্ঞেস করে আপনার কথার মানে কি? তখন সে তাকে একটা পোশাক দেয় আর বলে আমরা একটা জায়গায় যাব, আসলে একটা পার্টি আছে, তুমি আমার সাথেই যাবে সে পার্টিতে। জিং তাকে বলে কিন্তু আমার মায়ের খেয়াল রাখার জন্য এখানে তো কেউ নেই। ইয়ান তাকে বলে সব কিছু নিয়ে তোমাকে টেনশন করতে হবে না, আমার অ্যাসিস্ট্যান্ট সব কিছু সামলে নিবে। তারপর তারা দুজনে তো পার্টিতে ছিল। একজন লোক ইয়ানকে বলতে শুরু করে আমার মনে হচ্ছে আপনার জিএফকে আমরা কোথাও দেখেছি। জিং তাকে নিষেধ করে আর বলে আমি আপনাকে চিনি না, কখনো আমাদের দেখা হয়নি। লোকটা বলে আমার মনে পড়েছে তুমি তো টেলিভিশনের হোস্ট হিসেবে কাজ করো তাই না? সিং তখন তাকে বলে না আমি সে না। তখন সে লোকটা বলতে শুরু করে আমার কাছে তোমার ফটো আছে। আর সে লোকটা তো ফটো খুঁজতে শুরু করে, কিন্তু ইয়ান তো সেই জায়গাটা কিরকমভাবে হিট করে সে ফোনটাই নিচে পড়ে যায়। ইয়ান বলে আমি তো ফোনের ফটো দেখতে চাচ্ছিলাম, কিন্তু ফোনই তো পড়ে গেল। একজন মেয়ে বলে আপনি তো এটা ইচ্ছে করে করেছেন। তার বান্ধবী তাকে বলে তুমি এসব কি করছো, তুমি জানো সে কে? সে মিস্টার ইয়ান, তার সাথে একেবারেই তুমি তর্ক করো না। কিন্তু সে মেয়েটা কথা শোনে না, তার সাথে তর্ক করতে শুরু করে। ইয়ান তো সে মেয়েটাকেই বের করে দেয়। সে লোকটাও তখন ইয়ানের কাছে ক্ষমা চাইছিল। ইয়ান বলে মনে রাখবে সে আমার জিএফ। জিয়াংয়ের ব্যাপারে যদি কোনো খারাপ কথা আমি শুনতে পাই তাহলে কিন্তু আমি একেবারেই তোমাদেরকে ছাড়বো না। তারপর জিং একটা রুমের মধ্যে যায় যেখানে তার কিছু ফ্রেন্ড ছিল, তারা খেলা করছিল। মেলেন সেই জায়গায় জিংকে দেখে তার মজা কুড়াতে শুরু করে আর বলে তুমি এখানে কেন? আরেকজন বলে জিং নিশ্চয়ই কোনো বড়লোক কাউকে পটিয়েছে, বড়লোক কাউকে সেডিউস করে এই জায়গায় আসতে পেরেছে। জিং তাকে ইগনোর করে চলেই যাচ্ছিল, কিন্তু তখন সে মেলন নামের মেয়েটা তার জামা ধরে টান লাগায়। আশেপাশের অনেকেই তার ছবি তুলতে শুরু করে। জিং রেগে তার উপর ওয়াইন ছুঁড়ে মারে। মেলন নামের মেয়েটা চিৎকার করতে শুরু করে, কিন্তু জিং তাকে থাপ্পড় বসিয়ে দেয়। মেলন রেগে যায় এবং তাকে গেমের জন্য চ্যালেঞ্জ করে। আর সে তাকে বলে যদি তুমি হেরে যাও তাহলে নাক রগড়াতে রগড়াতে তুমি আমার কাছ থেকে ক্ষমা চাইবে। জিং তখন তার চ্যালেঞ্জে রাজি হয়ে যায়। একজন ছেলে তাকে বলে আবারও ভেবে দেখো, তুমি কখনই মেলনের কাছ থেকে জিততে পারবে না। কিন্তু জিং হার মানে না, সে তার সাথে গেম খেলতে শুরু করে। মেলন ভেবেছিল সে নিশ্চয়ই এই গেম খেলতে পারবে না। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় সে মিস্টার ইয়ানের সাথে এই গেম খেলতো, তাই সে মোটামুটি এই খেলাটা পারত। আর সে যখন হেরে যাবে বর্তমানে ইয়ান তার কাছে চলে আসে এবং তাকে সাহায্য করে। মেলন তো সেই গেম হেরে যায়, কিন্তু সে তখন তার বাজি আর রাখতে চায় না আর সেখান থেকে চলে যায়। জিং আগে থেকেই জানতো সেরকমই করবে, তাই সে কিছুই বলে না। তারপর জিং যখন চলে যাবে ইয়ান তাকে ধরে ফেলে আর সে জিংকে বলে এখন একটা গেম তোমার আমার সাথেও খেলতে হবে। আর সে জিংকে উপরে বসিয়ে তাকে কিস করতে শুরু করে। তারা আবারও রোমান্টিক হয়ে যায় এবং তারা আবারও নাইট স্পেন্ড করে। ইয়ান তারপর জিংকে তার বাড়ির বাইরে ছেড়ে দিয়ে যায়, কিন্তু ভুলবশত সে তার পার্স ভেতরেই রেখে গিয়েছিল। তারপর জিং যখন বাড়িতে আসে সে লিকে দেখতে পায়। লি তার জন্য আগেই অপেক্ষা করছিল এবং তার হাতে একটা পানির বোতল ছিল, কিন্তু সেটার মধ্যে আসলে ড্রাগ মিশানো ছিল। জিং তো না জেনে সেটা খেয়ে ফেলে। লি তো খুশি হয়ে যায় আর ভাবে এবার আমার উদ্দেশ্য সফল হবেই। তখন তো ইয়ান উপরে আসছিল তার পার্স তাকে দেওয়ার জন্য।
চিং তো তাড়াতাড়ি করে তাকে লুকিয়ে ফেলে আর সে ইয়ানকে বলে, আপনি এখানে কি করছেন? ইয়ান তাকে বলে, লি এখানে কি করছে? চিং তাকে বলে, এতে তোমার কি আসে যায়? ইয়ান তাকে বলে, আমি তোমাদেরকে একসাথে দেখতে পারবো না। চিং তাকে বলে, কিন্তু আমি লিকে লাইক করি এবং আমি তাকেই বিয়ে করব। ইয়ান তাকে বলে, যদি এরকমই হয় তাহলে আমি তাকে ছাড়বো না, আমি তাকে মেরেই ফেলবো। আর সে দরজা নক করতেই যাবে, তখন তো সে তাকে তার সাথে করে নিয়ে যায়। ইয়ান তাকে জিজ্ঞেস করে, তুমি কেন তাকে এত বেশি কেয়ার করো? জিংয়ের তো সেই জায়গায় অনেক বেশি খারাপ লাগতে শুরু করে, কারণ ড্রাগের প্রভাব শুরু হয়ে গিয়েছিল। ইয়ান তাকে একটা রুমের মধ্যে নিয়ে যায়। জিং তো সেই জায়গায় তাকে লি ভাবতে শুরু করে এবং তার উপরেই চড়ে বসে। আর সে ইয়ানকে বলে, লি আমি তোমাকে অনেক বেশি লাইক করি। ইয়ান বুঝতে পারে সে হয়তো ড্রাঙ্ক, তাই সে তাকে বলে, না আমি লি না। তারপরেও তারা আবারও কাছাকাছি চলে আসে। তারপরের দিন অ্যাসিস্ট্যান্ট এসে ইয়ানকে বলছিল, কালকে মিস জিংকে কেউ ড্রাগ দিয়েছিল, সে ওষুধের কারণে প্রেগনেন্ট হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। ইয়ান তো সব প্রমাণ নিয়ে তার কাছে যায়, কিন্তু সে বিশ্বাস করে না আর বলে, লি কখনো এরকম করতে পারে না। আমার তো মনে হচ্ছে তুমি আমার সাথেই সব কিছু করেছ। জিং চলে যাবে। ইয়ান তাকে বলে, যদিও তুমি আমাকে বিশ্বাস করো না, কিন্তু লিকেও বিশ্বাস করো না। কালকে তোমাকে যে ওষুধ দেওয়া হয়েছে সেটা অনেক বিষাক্ত ছিল, তোমার জীবনও চলে যেতে পারতো। জিং চলে যায়। অফিসে যাওয়ার পর দেখতে পায় লি তার জন্য খাবার নিয়ে এসেছে, আর সে খাবারের মধ্যেও সে ড্রাগ মিশিয়েছিল। জিং তো কোনো কিছুই না ভেবে সে খাবার খেয়ে ফেলে। সে খাবার খাওয়ার পর তার মাথা ঘুরতে শুরু করে, আর সে নিজেকে কন্ট্রোলই করতে পারছিল না। লি তো সেই জায়গায় তার সাথে খারাপ কিছু করার চেষ্টা করে। অন্যদিকে ইয়ান তো জিংকে খুঁজতে খুঁজতে সেই জায়গায় চলে আসে, আর সে যখন দেখতে পায় সে তাকে জোরাজুরি করছে, সে তাকে শিক্ষা দেয়। ইয়ান তো তাড়াতাড়ি করে তাকে হসপিটালে নিয়ে যায়। জিংয়ের যখন জ্ঞান ফিরে, তার বান্ধবী তাকে সবকিছু বলে দেয় লি কতটা খারাপ। আর সে আর্টিকেল দেখায় আর বলে, আসলে সে একজন ফ্রড লোক, সে টাকার কারণেই তোমার সাথে সবকিছু করছিল, তোমাকে বিয়ে করতে চেয়েছিল, সে তোমাকে এতটুকুও ভালোবাসেনি। সিং তো এখানে এটাও জানতে পারে তার মার চিকিৎসার জন্য ইয়ান টাকা দিয়েছিল নাকি লি। এসব জানার পর তো তার অনেক বেশি খারাপ লাগতে শুরু করে, আর সে রেগে মেগে লিয়ের সাথে কথা বলার জন্য চলে যায়। ইয়ান তাকে বলে, তোমার অবস্থা ভালো না, তোমার কোথাও যাওয়া ঠিক হবে না। কিন্তু জিং তাকে বলে, আমি একবার লিয়ের সাথে দেখা করতে চাই, আর আমি তাকে জিজ্ঞেস করতে চাই সে কেন আমার সাথে এত বড় ধোঁকা করলো। ইয়ান বলে, ঠিক আছে, আমি তোমার সাথেই যাব। তারা গিয়ে দেখতে পায় লি তো একটা মেয়ের সাথে রোমান্স করছিল। লি তো সেই মেয়েকে বলছিল, একবার জিংয়ের ইন্স্যুরেন্সের টাকা আমি পেয়ে যাই, তারপর আমি তোমাকেই বিয়ে করব। জিং তো বাইরে থেকে সবকিছুই শুনে নেয়, আর সে ভেতরে এসে জিজ্ঞেস করে সবকিছু কি সত্য। লি তখন ভালো সাজতে শুরু করে এবং বলে, নাই সবকিছু মিথ্যা কথা, আমি তোমাকে ভালোবাসি। ইয়ান জিংকে বলে, তুমি কি এখনো তার কথাই বিশ্বাস করবে? জিং বলে, এখন আমি কাউকেই বিশ্বাস করি না। লি তাকে কিছু বোঝানোর জন্য পেছনে যেতে চাচ্ছিল। ইয়ান তাকে ধরে আর বলে, তার কাছ থেকে দূরে থাকো, না হলে আমার থেকে খারাপ কেউ হবে না। তার আশেপাশেও যদি আমি তোমাকে দেখতে পাই তাহলে মেরে ফেলবো। তারপর জিং বাড়িতে এসে অনেক আপসেট হয় আর ভাবছিল, আমি তো লিকে ভালোবেসেছিলাম, কিন্তু সে কিভাবে আমার সাথে এরকম করতে পারলো। তখনই জিংয়ের কাছে একটা লেটার আসে, যেখানে তার বাবা বলেছে, আমার ক্যান্সার আছে, আমি খুব শীঘ্রই মারা যাব, কিন্তু মরার আগে আমি তোমাকে একবার দেখতে চাই। অন্যদিকে জিংয়ের বাবা একজন লোকের সাথে কথা বলছিল আর বলে, আমার মেয়ের বিয়ে আমি তোমার সাথে দিয়ে দিব, কিন্তু আমাকে অনেকগুলো টাকা দিতে হবে। লোকটা তার প্রস্তাবে রাজি হয়ে যায়। তারপর জিং যখন তার ফাদারের কাছে আসে, তার ফাদার তাকে বলে, আমি মরার আগে তোমার বিয়ে দিয়ে দিতে চাই। আর সে জিংকে সে লোকটাকে দেখাতে শুরু করে এবং তার পরিচয় দেয়। আর সে জিংকে বলছিল, লোকটা অনেক বেশি ধনী, তোমাকে অনেক ভালো রাখবে। লোকটা জিংয়ের সাথে ফ্লার্ট করার চেষ্টা করে। ততক্ষণে ইয়ান চলে আসে এবং তাদেরকে অনেক ভালো শিক্ষা দেয়। জিংয়ের বাবাকেও সে শাস্তি দিতে শুরু করে। জিং বলে, আমার বাবাকে ছেড়ে দাও। ইয়ান তো জিংকে বলতে শুরু করে, তুমি অনেক বেশি বোকা, এই লোকটার তোমার প্রতি কোনো চিন্তা নেই। আর সে তো জিংকে উঠিয়ে সেখান থেকে চলে যায়। জিং তো ইয়ানকে বলতে শুরু করে, আপনি আমাকে একা ছেড়ে দিন। ইয়ান তাকে বলে, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে একা ছাড়তে পারবো না। আর সে জিংকে বিয়ের জন্য প্রপোজ করে ফেলে, কিন্তু জিং তাকে বলে, আমি কখনোই তোমাকে বিয়ে করব না। ইয়ান তার কাছে ক্ষমা চায় আর বলে, যদিও আমি তোমার সাথে রুড ব্যবহার করি, কিন্তু আমি তোমাকে অনেক ভালোবাসি, আর আমি তোমাকে ছাড়া একদমই থাকতে পারবো না। জিং বলে, তুমি অন্য সব ছেলেদের মতোই শুধুমাত্র ফিজিক্যাল নিড পূরণ করতে চাও। ইয়ান তাকে বলে, আমি যা করেছি সেজন্য আমি অনেক লজ্জিত, কিন্তু আমি তোমাকে ভালোবাসি, সত্যিই আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। জিং বলে, যাই হয়ে যাক না কেন, আমি কখনোই তোমার মতো কাউকে ভালোবাসবো না। এ কথা বলার পর তো সে চলে যায়। তারপর সে তার মায়ের কাছে চলে যায়। তার মায়ের অপারেশন তো সাকসেসফুল হয়েছিল, তার মা এখন অনেকটাই সুস্থ। তার মা তাকে লিয়ের ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু তার অনেক বেশি ভমিটিং পাচ্ছিল, তাই সে ওয়াশরুমে চলে যায় এবং টেস্ট করার পর জানতে পারে সে আসলে প্রেগনেন্ট। জিং ভাবতে শুরু করে, আমি এই বাচ্চাকে জন্ম দিতে পারবো না। তারপরে সিনে আমরা ইয়ানের বাড়িতে অনেক বড় একটা পার্টির আয়োজন দেখতে পাই।
মেলান তো ইয়ানের সাথে অনেক ভালোভাবে কথা বলার চেষ্টা করে, কারণ ছোটবেলায় তাদের বিয়ে ফিক্স করা হয়েছিল আর সেটা অ্যানাউন্সমেন্ট করার জন্যই আজকের আয়োজন। কিন্তু ইয়ানের তো কোনো কিছুই যায় আসে না, সে শুধুমাত্র জিনকে দেখছিল। লাইট চলে যায় এবং সে জিনকে নিয়ে একটা জায়গায় চলে গিয়েছিল এবং সে তার সাথে ফ্লার্টিং করছিল। কিন্তু জিং তাকে থামায় আর বলে, আমি কখনোই তোমাকে ভালোবাসতে পারবো না, তাই ভালো হবে তুমি মেলনকে বিয়ে করে ফেলো। ইয়ান বলে, এরকম কখনোই হবে না, আমি তোমাকে ভালোবাসি, তোমাকেই বিয়ে করব। আর সে তাকে কিস করতে শুরু করে। কিন্তু এসবের মধ্যে তার আবারও বমি বমি ভাব হচ্ছিল। মিস্টার ইয়ান তো বুঝতে পারে সে হয়তো গর্ভবতী, আর সে জিংকে জিজ্ঞেস করে, তোমার গর্ভে কি আমার বাচ্চা? জিং তাকে নিষেধ করে। ইয়ান বলে, তুমি কখনোই আমাকে মিথ্যা কথা বলতে পারবে না। জিং বলে, আমি এ বাচ্চা জন্ম দিতে পারবো না। ইয়ান তাকে বলে, তুমি এই বাচ্চা নষ্ট করতে পারবে না। আমি আমার সব ভুলের জন্য তোমার কাছে ক্ষমা চাই, কিন্তু আমাকে একটা সুযোগ দাও। আমি ওয়াদা করছি আমি তোমাকে সব সময় ভালো রাখবো। জিং বলে, তুমি কখনোই কারো ফিলিংস বুঝতে পারবে না। এ কথা বলে সে চলে যায়। জিং তারপর বাসায় যখন যাচ্ছিল তখনই মেলন তাকে গাড়ি দিয়ে একেবারে পিষে ফেলে, অ্যাক্সিডেন্ট করে ফেলে। এ কারণে তার বাচ্চার মিসক্যারেজ হয়ে যায়। আর সে তো জিংকে সেরকম অবস্থায় রেখে চলে যায়। আসলে সে চাচ্ছিল ইয়ানকে বিয়ে করতে, তাই সে তাকে পথ থেকে সরাতে চেয়েছিল। জিংয়ের জ্ঞান ফিরে সে জানতে পারে তার বাচ্চা মারা গিয়েছে। এই কারণে তার তো অনেক বেশি খারাপ লাগে। তারপর মেলন তো ইয়ানের কাছে চলে যায় আর বলে, জিং তো অ্যাবর্শন করে ফেলেছে। ইয়ান তো নিজেকে কন্ট্রোল করতে পারে না এবং সে জিংয়ের কাছে চলে যায় তাকে জিজ্ঞেস করতে। আর সে জিংয়ের গলা চেপে ধরে আর বলে, তুমি আমার পারমিশন ছাড়া আমার বাচ্চাকে কেন মেরেছ? জিং তাকে বলে, আমি কোনো কিছু করিনি, এর সব কিছু একটা অ্যাক্সিডেন্ট ছিল। কিন্তু ইয়ান মনে করে সে তাকে মিথ্যা কথা বলছে। আর সে কান্না করতে করতে জিংকে বলে, তুমি প্রতিশোধ নেওয়ার জন্য তোমার বাচ্চাকেই মেরে ফেলবে। আর সে তো অনেক ইমোশনাল হয়ে চলে যায়। আর সে রেগে তার অ্যাসিস্ট্যান্টকে কল করে আর বলে, জিংয়ের মায়ের চিকিৎসা থামিয়ে দাও। কিছুক্ষণ পর ডাক্তার চলে আসে আর জিংকে বলে, তোমার মায়ের চিকিৎসা মিস্টার ইয়ান থামিয়ে দিয়েছে। যদি তুমি তোমার মাকে বাঁচাতে চাও তাহলে হসপিটালের বিল পে করতে হবে। জিং বলে, আমি টাকার ব্যবস্থা করে নিব, কিন্তু আপনি প্লিজ আমার মায়ের চিকিৎসা করুন। তারপরে সিনে জিংয়ের বাবা তাকে বলছিল, আমি তোমার মায়ের চিকিৎসার জন্য তোমাকে টাকা দিয়ে দিব, কিন্তু তার বদলে আমার কাজ তোমাকে করতেই হবে। তারপর সে তাকে একটা বারের মধ্যে নিয়ে যায়, যে জায়গায় একজন লোক তার সাথে চোরাচুরি করার চেষ্টা করে। অ্যাসিস্ট্যান্ট সবকিছু ইয়ানকে বলে। ইয়ান ভাবে, এখন তার যাই হয়ে যাক না কেন আমার কোনো কিছু যায় আসে না। কিন্তু সে তো জিংকে ভালোবাসতো, সে নিজেকে কন্ট্রোল করতে পারে না, তাকে বাঁচাতে চলে যায়। আর সে লোকটাকে অনেক খারাপভাবে মারতে শুরু করে। জিংকে বাঁচানোর পর সে চলে যাবে, কিন্তু সে দেখতে পায় জিংয়ের মাথা অনেক বেশি ঘুরছে, সে অজ্ঞান হয়ে যাবে। তাই সে তাকে নিয়ে হসপিটালে চলে যায়। ডাক্তার বলে, জিংয়ের অবস্থা অনেক বেশি খারাপ, সে যদি আরাম করতে না পারে তাহলে সে খুব শীঘ্রই মারা যাবে। ডাক্তার তো ইয়ানকে সে অ্যাক্সিডেন্টের ব্যাপারেও বলে দেয়। এবার সে জানতে পারে সত্যিই তার অ্যাক্সিডেন্ট হয়েছিল, সে অ্যাবর্শন করায়নি। ডাক্তার বলে, সে অ্যাক্সিডেন্টের পর আমি তাকে হসপিটালে এনেছিলাম। ইয়ান তার ভুল বুঝতে পেরে তার কাছে চলে যায় তার কাছে ক্ষমা চাইতে। ইয়ান তার কাছে ক্ষমা চায়। জিং তাকে বলে, এখন আর কোনো লাভ হবে না, আমাদের মধ্যে যে বাঁধন ছিল সেটা ভেঙে গেছে। কিন্তু ইয়ান তাকে বলে, সব ভুল আমার, তো আমার তোমাকে একা ছাড়া উচিতই হয়নি, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। কিন্তু জিং তাকে ক্ষমা করে না। তারপর মেলন কিছুক্ষণ পর চলে আসে এবং জিংকে তার সাথে করে নিয়ে যায়। ইয়ানকে সেই জায়গায় কয়জন শক্ট দিচ্ছিল। ইয়ানের ফাদার বলছিল, আমি তোমার বিয়ে মেলনের সাথে ফিক্স করে দিয়েছিলাম, তাহলে তুমি কেন সাধারণ এই মেয়েটার জন্য বিয়ে ভাঙছো? ইয়ান তার ফাদারকে বলে, আমি জিংকে ভালোবাসি, তাকেই বিয়ে করব। ফাদার বলে, যদি এরকমই হয় তাহলে এই মেয়েকে আমি মেরে ফেলবো। ইয়ান তার ফাদারকে বলে, তার কোনো দোষ নেই, তাকে কোনো কিছু করবেন না। তার ফাদার বলে, এই মেয়ের কারণে তুমি আমার বিরুদ্ধে যাচ্ছ, তাই যাই হয়ে যাক না কেন এই মেয়েকে আমি ছাড়বো না। ইয়ান বলে, যদি সে মারা যায় তাহলে কিন্তু আমিও বাঁচবো না। ফাদার বলে, ঠিক আছে, তাহলে তুমিও মরে যাও। মেলন বলে, আপনি তাকে মারতে পারবেন না, আমি তাকে পছন্দ করি, আপনি তো প্রমিস করেছিলেন আমাদের বিয়ে করাবেন। ইয়ান বলে, যাই হয়ে যাক না কেন আমি মরা পছন্দ করব, কিন্তু তাকে বিয়ে করব না। সিং তো সেই থেকে তার শ্বশুরকে বলে, সেই আমার অ্যাক্সিডেন্ট করেছিল, তাই তো আমার বাচ্চা মারা গিয়েছে। ইয়ানের ফাদার শকড হয়ে যায়। ইয়ান তাকে বলে, তার গর্ভে আপনার নাতি ছিল, কিন্তু মেলন আপনার নাতিকে মেরে ফেলেছে। ইয়ানের বাবা তাকে রেগে জিজ্ঞেস করে, কথা কি সত্য? মেলন তো ভয় পেতে শুরু করে, বুঝতে পারে সবকিছু কথা সত্য। আর সে রেগে তার লোকদেরকে বলে, তাকে পাহাড় থেকে নিচে ফেলে দাও। ইয়ানের বাবা তখন তার ছেলে এবং তার ছেলে বউকেও মুক্ত করে দেয়। ইয়ান তো অনেক বেশি হেভি হয়ে তাকে জড়িয়ে ধরে আর বলে, এখন আমি বুঝতে পারছি ভালোবাসা দিয়ে মানুষের মনেও ভালোবাসা জাগানো যায়। জিং বলে, আমার জন্য এটাই যথেষ্ট। ইয়ান বলে, তুমি সত্যি আমাকে মাফ করে দিয়েছ? তখন সে হ্যাঁ বলে। তারা তো সেই জায়গায় একে অপরকে অনেক বেশি ভালোবাসতে শুরু করেছিল। জিং এখনো বুঝতে পারে ইয়ান তাকে কত বেশি ভালোবাসে। শেষ দিনে আমরা দেখতে পাই তারা বিয়ে করে নিয়েছিল এবং তারা অনেক বেশি হ্যাপি ছিল। ইয়ান জিংকে কিস করছিল, তখনই তার ভমিটিং পায়
এখানে তারা জানতে পারে জিং আসলে গর্ভবতী। তারা তো অনেক বেশি হ্যাপি হয়ে যায়। আর এখানে আমাদের ড্রামাটার হ্যাপি এন্ডিং হয়ে যায়। তোমাদের কাছে ড্রামাটা কেমন লাগলো আমাকে জানাবে। থ্যাংকস ফর ওয়াচিং।